আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা। আমাদের আজকের গল্প ভূত শিকারী, লিখেছেন মার্ক টোয়েন। টম এবং তার ভাই সিড যথারীতি তাদের প্রার্থনা শেষ করে শুতে গেল। সিড শুতে শুতেই ঘুমিয়ে পড়ল, কিন্তু টমের চোখে ঘুম নেই। সে যেন কারো জন্য অপেক্ষা করছে। সময় চলে যাচ্ছে। অন্ধকার ভেদ করে সেই গভীর রাতে কিছু কিছু শব্দ ছড়িয়ে পড়ছে। বাতাস যেন আরো জোরে বইছে। রাত গভীর হতে থাকাই টম আরো অস্থির হয়ে উঠছে। সিট কিন্তু অঘরে ঘুমোচ্ছে। দূরে একটা কুকুরের ডাক শোনা গেল। সেই ডাক রাতের গাঢ় অন্ধকার ভেদ করে টমের কানে এলো। টম একটু একটু করে যেন ঝিমিয়ে পড়ছিল। সেই ডাকে আবার সোজা হয়ে বসল। সে একটি বেড়ালের ডাকও শুনতে পেল। বেড়ালের ডাকটা টমের কানে আসতে টম তার বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। একবার জানালার বাইরে তাকালো। আকাশ কালো মেঘে ঢাকা। সে তার মন স্থির করে নিল। তারপর পোশাক পাল্টে জানালা টপকে নিচের বাগানে নেমে এলো। বেড়ালটা তখনও ডাকছে। টম সেই ডাক অনুসরণ করে এগিয়ে গেল। দেখল ছায়া ছায়া অন্ধকারে তার বন্ধু হাকলবেরি ফিন দাঁড়িয়ে আছে। বেড়ালের ডাকটা এতক্ষণ সেই ডাকছিল, তার উপস্থিতি টমকে জানাবার জন্যে। ফিন তার কথা রেখেছে। ওদের আগেই ঠিক ছিল যে আজ রাতে ওরা গ্রামের কবরভূমিতে ভূত দেখতে যাবে। ফিনকে পেতে টম আর দাঁড়ালো না। সে ফিনকে সঙ্গে নিয়ে সেই গাঢ় অন্ধকারে কবরখানার দিকে ছুটল। পথ নির্জন, কোথাও কোনো মানুষের সাড়া নেই। দেবদারু আর পাইনের ফাঁকে ফাঁকে শুধুমাত্র দু একটা কুকুরের আর্তচিৎকার শোনা যাচ্ছে। তারা সেই আধারে পথ করে করে কবরখানার দিকে এগিয়ে যেতে লাগলো। চলতে চলতে টম কয়েকবার থমকে দাঁড়ালো। ফিন তাকে সামলে নিল। আধ ঘন্টা একটানা হেঁটে তবে তারা কবরখানায় এসে হাজির হলো। এই কবরখানাটা একটা পাহাড়ের ওপর, গ্রাম থেকে পাকা 1.5 মাইল দূরে। আশেপাশে কোনো লোকের বসতি নেই। জনমানব শূন্য পরিত্যক্ত এই কবরখানায় এতটুকু আলো পর্যন্ত কেউ জ্বালেনি। এখানে অন্ধকার এত ঘন যে কাছের মানুষও চিনতে পারা অসম্ভব। কবরের চারপাশ ঘিরে পাইনের বন, সনসন হাওয়া বইছে। শুনলে মনে হয় অনেকগুলো মানুষ যেন একসঙ্গে দীর্ঘশ্বাস ফেলছে। শুনলেই ভয় করে। টমের মনে হলো কবরভূমির মৃত আত্মারা এই গভীর রাতে একটানা দীর্ঘশ্বাস ফেলে চলেছে। কথাটা ভাবতেই টমের শরীরটা কেমন যেন ছমছম করে উঠল। কবরখানার চারপাশ বেড়া দিয়ে ঘেরা। ওরা দুজনে সেই বেড়ার কাছে এসে দাঁড়ালো এবং পরে সেটা টপকে ভেতরে এলো। এখানে অনেকগুলো কবরের সীমানা চোখে পড়ল। এই কবরভূমির নিচেই কত মৃত মানুষের হাড় জমা হয়ে আছে। তারা কবরভূমির মধ্য দিয়ে পথ করে চলতে লাগলো এবং শেষে তার মাঝখানে এসে দাঁড়ালো। এখানে নতুন কয়েকটি কবরের সীমানা দেখা গেল। টম এবং ফিন একেবারে নতুন একটি কবরভূমির কাছে এসে দাঁড়ালো। পাশেই একটি পাইনের বড় গাছ। ওদের কেমন যেন ভয় ভয় করতে লাগলো। এত নিঝুম আর নিস্তব্ধ এলাকায় ওরা এর আগে জীবনে আসেনি। ওরা কেউ আর কোনো কথা না বলে সেই গাছটার নিচে বসে পড়ল। ওরা আশপাশ চেয়ে চেয়ে দেখতে লাগলো। কোথাও কোনো আলো বা শব্দ নেই। শুধু একটানা জমাট অন্ধকার এর সমস্ত সীমানা জুড়ে আছে। অনেকক্ষণ তারা কোনো কথা না বলে ওই গাছটার নিচে চুপচাপ বসে রইল। তাদের দৃষ্টি সামনের ওই কবরভূমির দিকে, যেন এখানেই কিছু একটা ঘটবে। রাত বাড়ছে, অন্ধকার বাড়ছে। ওদের নিঃশ্বাসও যেন আরো ভারী হয়ে আসছে। টমের মনে হলো এভাবে চুপচাপ বসে থাকলে সে হয়তো একসময় পাগল হয়ে যেতে পারে, কিংবা তার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে। এই চিন্তা যখনই তার মাথায় ঢুকলো তখনই সে ফিনকে বলল, আচ্ছা ফিন, তোর কি মনে হয় যে মৃত মানুষেরা আমাদের এখানে এভাবে বসে থাকতে দেখলে খুশি হবে? ফিন বলল, আমার জানা নেই। টম সে কথায় কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলল, ফিন, তুই কি মনে করিস যে হস উইলিয়াম আমাদের আলোচনা শুনতে পাচ্ছে? ফিন বলল, আমার মনে হয় তার আত্মা শুনতে পাচ্ছে। টম বলল, তাহলে তাকে মিস্টার উইলিয়ামস বলে সম্বোধন করলেই ভালো হতো।
তবে সবাই কিন্তু তাকে হস বলেই ডাকতো আমি জানি। তাহলেও মৃত মানুষের প্রতি একটু সম্মান দিয়েই কথা বলা উচিত। টম মাথা নিচু করে রইল। ওরা দুজন অনেকক্ষণ ওই একভাবে বসে কাটালো। তারপর টম হঠাৎ ফিনকে চেপে ধরে বলল, শশ, কিছু শুনতে পেলি? ফিন বলল, কি বলতো? টম বলল, ওই যে শব্দটা, তুই শুনতে পাচ্ছিস না? আমার কিন্তু ভয়ে বুকের মধ্যে হাতুড়ি পিটছে। ফিন বলল, হ্যাঁ, এবারে আমি শুনতে পাচ্ছি। ফিনও ভয়ে টমকে জড়িয়ে ধরল। তার শরীর কাঁপছে। সে কাঁপতে কাঁপতে বলল, টম, ওরা আসছে। এবারে ভূতেরা নিশ্চয়ই আসছে। এখন আমরা কি করব? কি আমরা করতে পারি? টম বলল, আমি জানি না, আমার মাথায় আসছে না। কিন্তু ফিন, ওরা কি আমাদের দেখতে পাবে? হ্যাঁ হ্যাঁ, পাবে। লোকে বলে ভূতেরা রাতে বেড়ালের মতো দেখতে পায়। না এলেই ভালো হতো। এখানে ভূত দেখতে আসা আমাদের উচিত হয়নি। আমার মনে হয় না যে ওরা আমাদের কথা চিন্তা করবে। আমরা তো ওদের কোনো ক্ষতি করিনি। আমার মনে হয় আমরা যদি চুপচাপ থাকি তাহলে ওরা আমাদের দেখতে পাবে না। আমি চেষ্টা করছি, কিন্তু টম, আমার কাঁপুনি বাড়ছে। চুপ, শোন। ওরা দুজনে মাথা নিচু করে পরস্পরকে জড়িয়ে ধরে চুপটি করে বসে রইল। হঠাৎ একটা আর্তচিৎকারে সমস্ত কবরখানা ভরে গেল। টম সঙ্গে সঙ্গে মাথা তুলে নিচু গলায় বলল, দেখ তো, ওটা কি? ফিন বলল, আলো। আমার মনে হয় ওটা মৃত আত্মাদের আলো। ওরে টম, নিশ্চয়ই তাই। হ্যারিকেনের মৃদু মৃদু আলোতে তিনটি ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। ফিন কাঁপতে কাঁপতে চাপা গলায় বলল, তিনজন শয়তান ভূত আমাদের দিকে এগিয়ে আসছে। হে ঈশ্বর! টম, তুই প্রার্থনা করতে জানিস? আমি চেষ্টা করে দেখছি। আমার মনে হয় ওরা চট করে আমাদের কিছু বলবে না। টম প্রার্থনা করতে লাগলো। তারপর হঠাৎ বলল, এই ফিন, ওটা কি রে? মানুষ বলেই মনে হচ্ছে। হ্যাঁ, সামনের লোকটিকে আমি চিনি। কে রে? টম ঝুঁকে পড়ল। বুড়ো মাফ পটার। ওই দেখ, ও কথা বলছে। বেটা মাতাল হয়ে আছে, আমাদের দেখতে পাবে না। আমি এখন অপর লোকটিকেও চিনতে পারছি। ও হচ্ছে জো। আমি জানি জোর চেয়ে শয়তানেরাও ভালো, কিন্তু ওরা এখানে কেন? দুজনে অবাক হয়ে ওদের দেখতে লাগলো। আগন্তুকেরা ধীরে ধীরে নতুন কবরের সীমানার কাছে এসে দাঁড়ালো। ওদের মধ্যে থেকে তৃতীয় কণ্ঠস্বর বলল, এই যে এখানে। সে তার হাতের হারিকেনটা উপরে তুলে ধরল এবং তাতে ডাক্তার রবিনসনের মুখটা পরিষ্কার দেখা গেল। ডাক্তার রবিনসন বলল, তাড়াতাড়ি শেষ করতে হবে, এখনই চাঁদ উঠে পড়বে। কবর খোঁড়া হতে লাগলো। কোদালের শব্দ ভেসে আসতে লাগলো। ডাক্তার রবিনসন হ্যারিকেন হাতে একটা গাছের নিচে এসে বসল। সে এত কাছে এসে বসল যে আর একটু হলেই টম এবং ফিনকে ছুঁয়ে ফেলত। কবর খুঁড়তে খুঁড়তে ঠক করে একটা শব্দ হলো। খননকারীরা তখন থামল। তারপর হাত দিয়ে মাটি সরিয়ে কবরের নিচ থেকে একটা বড় বাক্স উপরে তুলে নিয়ে এলো। ডাক্তার রবিনসন বসে বসে দেখতে লাগলো। ওরা তখন সে বাক্সের ডালা খুলে একটা মৃতদেহ বাইরে এনে কাপড় পরিয়ে মাটিতে রাখল। তখন মেঘের আড়াল থেকে চাঁদ স্পষ্টভাবে আকাশে উঠে এসেছে। সেই জন্যে সে চাঁদের আলোতে সেই মৃত ব্যক্তির মুখখানা ভালো করে দেখা যেতে লাগলো। পটার তার কাজ শেষ করে হাতের ছোড়াটা নাচিয়ে নাচিয়ে ডাক্তার রবিনসনকে বলল, আরো 5 টাকা লাগবে ডাক্তার, না হলে ওই মরা এখানেই পড়ে থাকবে। ডাক্তার রবিনসন চোখ তুলে বলল, তোমার প্রাপ্য তুমি আগেই নিয়েছ। আমি তোমাকে 5 টাকা আগেই দিয়েছি। জো সেখানে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল। সে এবারে এগিয়ে এসে বলল, তোমার মনে আছে ডাক্তার, আজ থেকে 5 বছর আগে তোমার বাবার খাবার ঘরে আমি তোমাকে খেতে ডেকেছিলাম। তুমি তাতে আপত্তি জানিয়েছিলে এবং বিচিত্র এই যে সেই সামান্য কারণে তোমার বাবা আমাকে জেলে পাঠিয়েছিলেন। অনেক মিথ্যা অপবাদ আর অপরাধ আমার মাথায় চাপিয়েছিলেন। তুমি কি ভাবো যে সেসব আমি ভুলে গেছি? নাও, এখন টাকাটা ছাড়ো। ডাক্তার জোর কথা শুনে হঠাৎ তাকে আঘাত করে বসল। পটার তার হাতের ছোড়াটা ফেলে দিয়ে ডাক্তারকে বলল, তুমি আমার বন্ধুকে কেন মারলে? সে ডাক্তারকে আর সময় না দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ল। পটার এবং ডাক্তারের মধ্যে
কি ভীষণ মারামারি চলতে লাগলো। জো ইতিমধ্যে উঠে দাঁড়িয়ে পটারের ছোড়াটা মাটি থেকে তুলে নিজের হাতে নিল এবং গুটি গুটি ওদের দিকে এগুতে লাগলো। পটার এবং ডাক্তার এমনভাবে দুজনে জড়িয়ে আছে যে এখন মারা সম্ভব নয় জেনে সে অপেক্ষা করতে লাগলো। হঠাৎ ডাক্তার পটারকে ছেড়ে দিয়ে হাতের সামনে একটা চেলাকাঠ পেয়ে যেতে সেটা তুলে সে পটারকে মেরে বসল। পটার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। এতক্ষণে জো তার সুযোগ নিল। সে ছুটে গিয়ে হাতের ছোড়াটা ডাক্তারের বুকে আমূল বিদ্ধ করে দিল। ডাক্তার পটারের পাশে পড়ে গেল। রক্তে তার শরীর ভিজে যাচ্ছিল এবং পটারকেও ভিজিয়ে দিতে লাগলো। জো তখন ডাক্তার এবং পটারের দিকে তাকালো। ডাক্তার একটা অস্ফুট আওয়াজ করে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করল। জো বলল, যাক, বাঁচা গেল। তারপর সে তার হাতের ছোড়াটা পটারের হাতে গুঁজে দিয়ে পটারের জ্ঞান হবার অপেক্ষায় বসে রইল। মেঘে চাঁদ ঢাকা পড়ে গেল। আবার গাঢ় অন্ধকার নেমে এসেছে। টম এবং ফিন ওই অন্ধকারের মধ্যে দিয়ে ভয়ে তীব্র বেগে ছুটতে লাগলো এবং পেছনে তাকাতে লাগলো। একটু পরেই পটারের জ্ঞান ফিরে এলো। সে তার নিজের হাতে ছোড়া দেখেই সেটা ফেলে দিল এবং ডাক্তারের দিকে তাকিয়ে বলল, জো, কি ব্যাপার বলো তো? আমার কিছুই মনে পড়ছে না। জো বলল, তুমি ডাক্তারকে ছোড়া মেরেছ এবং তাতেই সে মারা গেছে। পটার অবাক হয়ে বলল, আমি মেরেছি? আমার তো কিছুই মনে পড়ছে না। কিন্তু আমি তো ডাক্তারকে মেরে ফেলতে চাইনি, শুধুমাত্র আঘাত করতে চেয়েছিলাম। জো বলল, ডাক্তার তোমাকে আঘাত করতেই তুমি ছুটে গিয়ে তার বুকে ছোড়া বসিয়ে দিলে। ভালো করে মনে করে দেখো। তবে তুমি ভয় পেও না। তুমি জীবনে আমার অনেক উপকার করেছ, আমি তা ভুলিনি এবং তুমি জানবে যে আমি তোমার এই অপরাধ সারা জীবন গোপন রাখবো, কাউকে জানাবো না। তুমি আমাকে বিশ্বাস করতে পারো। পটার জোর হাত ধরে বলল, আমি যতদিন বেঁচে থাকবো তোমার এই উপকার ভুলবো না। পটার কথা বলতে বলতে কাঁদতে লাগলো। জো বলল, এখন কাঁদবার সময় নয়, তুমি এ পথে চলে যাও, আমি অন্য পথ ধরে যাচ্ছি। পটার ভয়ে ছুটতে শুরু করলো। জো সেখানে দাঁড়িয়ে দেখতে লাগলো। ছোড়াটা সামনে পড়ে। সে সেটার দিকে একবার তাকালো। কয়েক মিনিট এভাবেই গেল। এখন ডাক্তারের মৃতদেহ, কবরের মৃতদেহ এবং ওই বাক্সটা পাশাপাশি পড়ে। চাঁদের আলো ওদের উপর ছড়িয়ে পড়তে লাগলো এবং ধীরে ধীরে কবরভূমিতে আবার নিস্তব্ধতা নেমে এলো। টম এবং ফিন ছুটছে তো ছুটছেই। তারা বারবার পেছনে তাকিয়ে দেখতে লাগলো কেউ তাদের পেছনে ধাওয়া করে আসছে কিনা। অনেকক্ষণ ছুটে আসার পর তারা গ্রামের শেষ প্রান্তে একটি পোড়ো বাড়িতে এসে হাঁপাতে লাগলো। তারা দাঁড়াতে না পেরে বসে পড়ল এবং বেশ কিছুক্ষণ বিশ্রাম নিল। শেষে টম বলল, ফিন, এরপর কি ঘটতে পারে বলে তোমার মনে হয়? ফিন বলল, ডাক্তার রবিনসন বোধহয় মারা গেছে। যদি মারা গিয়ে থাকে তবে যে কোনো একজনের ফাঁসি হবে। টম বলল, আমারও তাই মনে হয়। ফিন বলল, কেউ যদি মনে করে থাকে যে পটার এ কাজ করেছে তাহলে সে ভুল করবে। টম সে কথার কোনো জবাব দিল না। সে চিন্তা করতে লাগলো। পরে চুপি চুপি বলল, আচ্ছা ফিন, পটার তো এই ব্যাপারটা কিছুই জানে না। তাহলে সে কি করে বলবে? কারণ জো যখন পটারের হাতে ছোড়াটা গুঁজে দিল তখন পটার অজ্ঞান অবস্থায় ছিল। তুই ঠিক কথাই বলেছিস। ওরা আবার অনেকক্ষণ চুপ করে রইল। পরে টম বলল, ফিন, তুই এ ব্যাপারটা গোপন করে যেতে পারবি? আমাদের পারতেই হবে টম, কারণ এই ব্যাপারটা আমরা দুজনেই জানি। আমরা যদি এ কথা প্রকাশ করে দিই আর জোর যদি ফাঁসি না হয় তাহলে সে আমাদের শেষ করে দেবে। আমিও সেই কথাই ভাবছি, কারণ পটার সত্যি ঘটনা জানে না। ডাক্তার তাকে একখানা চেলা কাঠ দিয়ে মারতেই সে অজ্ঞান হয়ে গিয়েছিল। টম চিন্তা করতে লাগলো। পরে বলল, ফিন, তুই শপথ করে বল যে কাউকে বলবি না। না, বললে জো আমাদের খুন করবে। ও লোকটা শয়তানের চেয়েও ভয়ানক। আমি ওকে বিশ্বাস করি না। আয়, আজ আমরা শপথ করি যে এ ব্যাপারে আমরা কেউ কোনোদিনও মুখ খুলব না। টম ঘাড় নেড়ে বলল, এখন অনেক রাত, চারিদিকে ভীষণ অন্ধকার। প্রতিজ্ঞা করবার এটাই উপযুক্ত সময়। ওরা তখন একটা কাঠ খুঁজে বার করল এবং পকেট থেকে একটা ছুরি বার করে তাতে লিখল,
ফিন এবং টম আজ থেকে পরস্পরের কাছে প্রতিজ্ঞাবদ্ধ থাকলো যে তারা এ ব্যাপারটা কাউকে জানাবে না। তারপর আঙ্গুল কেটে রক্ত দিয়ে নিজেদের নাম সই করল। তারা তাদের সই শেষ করে একটা বড় গর্তে সেই কাঠখানা নামিয়ে দিয়ে মাটি চাপা দিয়ে দিল। এবারে তারা নিশ্চিন্ত হলো। এরপর তারা নিজেদের বাড়ির পথ ধরল। টম তার শোবার ঘরের জানালা টপকে চুপি চুপি ঘরে এলো। রাত প্রায় শেষ হয়ে এসেছে। সে তাড়াতাড়ি পোশাক পাল্টে শুয়ে পড়ল এবং মনে মনে এই ভেবে খুশি হলো যে এ ব্যাপারটা কেউ জানতে পারল না। কিন্তু টমের ভাই সিড, যে টমের বিছানায় ঘুমোচ্ছিল, সে তখন জেগে। টম বিছানায় উঠে আসতে সে আর চোখে টমের দিকে তাকালো। ধন্যবাদ।